কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের আজকের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক ডিটেকটিভ সিরিজ থেকে সংগৃহীত অন্তিম চাল। বাঙালিদের অত্যন্ত প্রিয় সারিবদ্ধ গোয়েন্দা গল্পের মধ্যে থেকে জয়ন্ত মানিক ডিটেকটিভ সিরিজ কিশোর সাহিত্যের অন্যতম প্রাণকেন্দ্র। হেমেন্দ্র কুমার রায় জয়ন্তের কীর্তি গল্পে প্রথম গোয়েন্দা জয়ন্তের আত্মপ্রকাশ। জয়ন্ত এবং মানিক এই দুই অভিন্ন হৃদয়ের বন্ধুর দেশে বিদেশে নানান রহস্যভেদের কাহিনীতে ভোজন রসিক দারোগা সুন্দরবাবুর অব্যর্থ যুগলবন্দি বাঙালিদের মনের মণিকোঠায় আজীবৎ কালের জন্য জীবিত। চলুন তবে শুরু করা যাক গোয়েন্দা জয়ন্তের এক অনন্য রহস্যভেদের কাহিনী। শুরু হচ্ছে অন্তিম চাল। আজকের প্রাতরাশটা হয়েছিল পুরো দস্তুর পূর্ণ ভোজনের সামিল। চায়ের পেয়ালায় অন্তিম চুমুক দিয়ে একটি আরাম সূচক শব্দ উচ্চারণ করে ফেললেন ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু। দৈনিক প্রভাতী থেকে খানা পিনার অব্যাহতির পরেই উল্লেখযোগ্য সংবাদ পরিবেশনার ভার দেওয়া ছিল মানিকের উপর। সে সামনের টেবিলের উপর থেকে খবরের কাগজখানা টেনে নিল। জয়ন্ত বার করল তার রূপোর শামুকের নস্যদান। সে এক টিপ নস্য নাসিকার সাহায্যে আকর্ষণ করতেই সুন্দরবাবু বিকৃত মুখে বলে উঠলেন, তোমার ওই নোংরা সেকেলের নেশাটা তুমি কি কোশমিন কালো ছাড়তে পারবে না হে? তা আপনাকে আবার কে বললো যে নস্যি সেকেল নেশা? আসলে সব ব্যাপারেরই তো একটা উঠতি পড়তি আছে। সেরকমই নস্যির রেওয়াজ মাঝে কিছু কমে গিয়েছিল বটে, কিন্তু পাশ্চাত্য দেশে আবার নস্যির প্রচলন নতুন করে শুরু হচ্ছে। তা সুন্দরবাবু, আপনি কি জানেন যে এই ইংল্যান্ডেই বছরে প্রায় 65 লক্ষ টাকার নস্যি তৈরি হয়? বলো কি, খামোকা 8,15 লাখ টাকা নস্যাৎ? বড়ই 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 অন্যায় ব্যাপার। আগে হ্যাঁ, নস্যি নোংরা নয় মশাই, নস্যি হচ্ছে রাজকীয় নেশা। তার আভিজাত্য অতুলনীয়। নস্যির উৎপত্তি হয় আমেরিকায়। 15 শতাব্দীতে দ্বিতীয়বার যখন কলম্বাস আমেরিকা ভ্রমণ করেন তখন তিনি এর ব্যবহার দেখেছিলেন। তারপর 16 শতাব্দীতে নস্যির আমদানি হয় ইউরোপে। তারপর সেখানকার বড় বড় রাজারানী, সেনাপতি, আমির ওমরা, রাজনৈতিক, কবি, শিল্পী, অভিনেতা, এমনকি সাধু সন্ন্যাসী পর্যন্ত নস্যির সেবাহত হয়ে পড়েন। আমি তো তুচ্ছাদপি তুচ্ছ। দিগ্বিজয়ী নেপোলিয়নের মতন ব্যক্তিও ছিলেন নস্যগত প্রাণ। তার সোনার নস্যিদানি ছিল অসংখ্য। সেগুলির দাম মোট হবে লক্ষাধিক টাকা। নস্যির এত কদর কেন, শুনবেন নাকি? নস্যের ব্যাপারে সুন্দরবাবুর চোখে মুখে কোনো উদ্গ্রীব ভাব প্রকাশ পেল না। সুন্দরবাবু গাত্র উত্থান করে বললেন, না ভাই, আমার এখন নস্যি কাহিনী শুনবার ফুরসত নেই। কেন, আপনার এত তাড়া কিসের? তদন্ত ছাড়া আর কিসের তাড়া? তদন্ত? তা কিসের তদন্ত বলুন শুনি। আত্মহত্যা। এক ভদ্রলোক পুত্র শোকে আত্মহত্যা করেছেন। বিশেষ হন্তদন্ত হতে হবে না, কারণ জোর তদন্ত নয়, একান্ত সহজ মামলা। তবু একবার যেতে হবে। সেটা বুঝলাম, কিন্তু আপনার হাতের ওই খামখানা কিসের? এর মধ্যে ঘটনাস্থলের আর লাশের খান কয়েক ফটো আছে। একটু আমায় দিন না, একবার দেখি। ফটোগুলো নিয়ে জয়ন্ত খানিকক্ষণ নাড়াচাড়া করে নিল। তারপর খানিকটা যেন নিজের মনেই বলল, মৃতদেহের ডান হাতে রয়েছে একটা রিভলভার। ওইটাই বোধহয় আত্মহত্যার অস্ত্র। ডান হাতের মণিবন্ধে দেখা যাচ্ছে একটা হাত ঘড়িও। হ্যাঁ, কোনো খেয়ালি লোকের ডান হাতেই থাকে হাত ঘড়ি। তা থাকে বটে,
কিন্তু এই মৃত ব্যক্তিকে একটু বেশি রকম খেয়ালি বলেই আমার মনে হচ্ছে। কেন এ কথা বলছো কেন? সুন্দরবাবু, এই ছবিটা একটু মন দিয়ে দেখুন। মৃতদেহের সামনে আছে দাবাবরের ছক, তার কয়েকটা ঘুঁটি এখনো ছকের ওপর সাজানো আছে। তাহলে আপনার কি মনে হয় যে আত্মহত্যা করবার আগে একজন ভদ্রলোক দু এক চাল দাবা খেলে নিজের শখ মেটাবেন? তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ মামলাটার প্রাথমিক তদন্তে গিয়েছিলেন আমার এক সহকারী। তবে ভদ্রলোক যে রিভলভারের গুলিতেই মারা পড়েছেন তাতে আর সন্দেহ নেই। গুলিটা তার বক্ষ ভেদ করে পিছন দিয়ে বেরিয়ে গিয়েছিল। সেই বুলেটটাও পাওয়া গিয়েছে। রিভলভার আর বুলেটটা দেখবার জন্য আমার বেশ আগ্রহ হচ্ছে। এখনই দেখতে পারি, আমার গাড়ির ভিতরেই আছে। সুন্দরবাবুর হুকুমে একজন পাহারাওয়ালা একটা ছোট ব্যাগ এনে দিয়ে গেল। তার মধ্যে ছিল ঘটনাস্থল থেকে পাওয়া একটা রিভলভার, বুলেট, আরও সব নানান রকম জিনিস। জয়ন্ত খুব মন দিয়ে রিভলভার আর বুলেটটা পরীক্ষা করলো। তারপর গম্ভীর স্বরে বলল, সুন্দরবাবু, এই মামলাটা কিন্তু মোটেই সহজ নয়। সুন্দরবাবু ভুরু কুঞ্চিত করে বললেন, তার মানে মামলাটা তোমার কথায় সোজা বাঁকা হবে নাকি? আচ্ছা, মৃত ব্যক্তি তো এই রিভলভারটার মালিক ছিলেন। আর তাই তো শুনেছি। তাহলে নিঃসন্দেহে এটা বড়ই জটিল মামলা। এ সম্বন্ধে আপনি আরো যা জানেন তা শুনতে পেলে বেশ খুশি হব। অতঃপর জয়ন্তের অন্বেষণের ফলে নতুন যে রহস্য নাট্যের জবনিকা উঠে গেল তা সম্পূর্ণরূপেই অপ্রত্যাশিত। একটা অতি সাধারণ মামলা কেবল অসাধারণই হয়ে উঠল না, তার উপর আরোপিত হলো আরও একটি নতুন রোমাঞ্চকর মামলা, যা বিনা মেঘে বজ্রপাতের মতোই চমকপ্রদ এবং বিস্ময়কর। সুন্দরবাবু বললেন, ভাই জয়ন্ত, মামলাটা নিয়ে এখনো আমি মাথা ঘামাবার সময় পাইনি। আজ দুদিন সর্দি জ্বরে পড়ে আমি বিছানা নিয়েছিল। প্রাথমিক তদন্তের পর আমার সহকারী যে রিপোর্ট পেশ করেছেন সেটুকু ছাড়া আমার কিছু জানা নেই। যেটুকু জানি সেটুকু শোনো। যিনি আত্মহত্যা করেছেন তার নাম রবীন্দ্র নারায়ণ রায়, বয়স ওই 55। তিনি দক্ষিণ বাংলার এক জমিদার। দেশ ছেড়ে উত্তর কলকাতায় বাস করতেন। বিপত্নিকা, তার একমাত্র সন্তান সত্যেন্দ্র গত মাসে কলেরা রোগে মারা গিয়েছেন। আর তারপর থেকেই রবীন্দ্রবাবু অত্যন্ত মনমরা হয়ে থাকতেন এবং তার আত্মহত্যার আসল কারণও নাকি ওই পুত্র শোক। রবীন্দ্রবাবুর এক সহোদর দেশেই থাকতেন, কিন্তু তিনিও এখন পরলোকে, এবং তার একমাত্র পুত্র দীনেন্দ্র নারায়ণই এখন রবীন্দ্রবাবুর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। যতদূর জানা যায় রবীন্দ্রবাবুর সঙ্গে তার ভ্রাতা বা ভ্রাতস্পুত্রের বনিবনা ছিল না। ওই সম্পত্তি সংক্রান্ত বিষয় নাকি এই মনোমালিন্যের কারণ। রবীন্দ্রবাবুর বাড়ি 3 তলা। নিচের তলাটা ব্যবহার করতেন জমিদারি সেরাস্তার কর্মচারীরা, দারোয়ান, দাসদাসী, পাচক ও অন্যান্য লোকজনেরা। দোতলায় ছিল বৈঠকখানা এবং তার মৃত পুত্র সেখানে থাকতেন। আর 3 তলায় রবীন্দ্রবাবুর শয়ন গৃহ ছাড়া আর কোনো ঘর নেই। পরশু গিয়েছে কালী পুজো। শরীর সুস্থ ছিল না বলে রবীন্দ্রবাবু সেদিন সন্ধ্যের পরে 3 তলায় উঠে যান এবং পরদিন সকালেই ঘরের ভিতরে পাওয়া যায় তার মৃতদেহ। ঘরের দরজা খোলাই ছিল, যদিও তদন্তে প্রকাশ পেয়েছে রবীন্দ্রবাবুর দরজা খুলে শয়ন করার অভ্যাস ছিল না। বাড়ির লোকজনেরা বলে রবীন্দ্রবাবুর নিষেধ ছিল বলে সন্ধ্যার পর আর কোনো লোক সেদিন 3 তলার ঘরে যায়নি। অন্যান্য দিনেও সে ঘরে একজন ছাড়া আর কোনো বাইরের লোকের প্রবেশ করার অধিকার ছিল না। সেই একজন হচ্ছেন সত্যানন্দ বসু, রবীন্দ্রবাবুর প্রধান ঘনিষ্ঠ বন্ধু। তিনি অন্য পাড়ার বাসিন্দা, প্রায়ই রবীন্দ্রবাবুর সঙ্গে আলাপ করতে আসতেন। রবীন্দ্রবাবুর দাবা খেলার শখ ছিল অত্যন্ত প্রবল, আর সত্যানন্দ বাবুর আবির্ভাব হলেই দুজনে দাবার ছক পেতে বসে যেতেন।
কিন্তু সবাই এক বাক্যে বলেছে ঘটনার দিন সত্যানন্দ বাবু একবারের জন্য সেই বাড়িতে পদার্পণ করেননি। নিজের হাতে রিভলভার ছুড়ে রবীন্দ্রবাবু আত্মহত্যা করেছেন, কিন্তু বাড়ির কেউ রিভলভারের শব্দ শুনতে পায়নি, অন্তত শুনতে পেলেও বুঝতে পারেনি। কারণ সেদিন ছিল কালী পুজো। বোমার আর বাজির দুমদাম শব্দে সারা শহর হয়ে উঠেছিল একেবারে মুখরিত। রবীন্দ্রবাবুর ভাইপো দীনেন্দ্র খবর পেয়ে কলকাতায় এসে হাজির হয়েছেন। সত্যানন্দ বাবুকেও ঘটনাস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ তদন্তে গিয়ে প্রথমে তাদের এজাহার গ্রহণ করব। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলি, আপনার সঙ্গে যদি আমিও যাই তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? মোটেই না, মোটেই না। আপত্তি কেন থাকবে? মানিকও যেতে পারে। কিন্তু জয়ন্ত, হঠাৎ তোমার এই আগ্রহের কারণ কি? কোনো সূত্র টুত্র পেয়েছ নাকি? তা আপনি যথাসময় জানতে পারবেন। অযথা রহস্য না বাড়িয়ে আসল কারণটা বলতে পারো তো, যে এত ঢাকটা গুড়গুড় কেন বাবা? জয়ন্ত জবাব দিল না। রবীন্দ্রনারায়ণের বাড়ির সদর দরজায় এখন পুলিশের পাহারা। দোতলার বৈঠকখানায় উপবিষ্ট দুইজন ভদ্রলোককে দেখা যাচ্ছে। একজন প্রৌঢ়, মাথায় কাঁচা পাকা লম্বা চুল, শ্বশ্রুমণ্ডিত মুখমণ্ডল, চোখে আবার কালো চশমা পরিহিত, বেশ দোহারা চেহারা, পরনে পাঞ্জাবি আর পায়জামার মধ্যে থেকেই যেন একান্ত বিষণ্ণ ভাবভঙ্গি ফুটে উঠছে। আরেকজন রয়েছেন যুবক, বয়স এই 22-এর বেশি নয়, সুশ্রী ফর্সা, এক হারা দেহ, জামা কাপড়ে বেশ একটা বাবুয়ানার লক্ষণ পরিলক্ষিত হয়। মুখ চোখ একেবারে ভাবলেশহীন। যুবকের দিকে তাকিয়ে সুন্দরবাবু শুধলেন, আপনি বোধহয় ধীরেন্দ্র বাবু, তাই না? আগে হ্যাঁ। আর উনি কে? উনি সত্যানন্দ বাবু, আমার জ্যাঠামশাইয়ের বিশেষ বন্ধু। দম ব্যাপার। বাড়ির আর সবাইকে ডাকুন, আমি সকলের এজাহার নেব। সকলকেই ডাকা হলো। ধীরে ধীরে সকলেই আবির্ভাব হতে থাকলো। একে একে প্রত্যেকেই এজাহার দিল বটে, কিন্তু বিশেষ কোনো নতুন তথ্য প্রকাশ পেল না। এইবারে জয়ন্ত জিজ্ঞাসা করল, আচ্ছা দীনেন্দ্রবাবু, আপনার জ্যাঠা কি নেটা ছিলেন? হ্যাঁ, আসলে ওনার বাঁ হাতটাই বেশি কার্যকর ছিল। আচ্ছা, এটাই কি তার ডান হাতে কবজি ঘড়ি পরবার কারণ? হ্যাঁ, ঘড়ি উনি ডান হাতেই পরতেন। আচ্ছা, আপনাদের সঙ্গে যে রবীন্দ্রবাবুর মনোমালিন্য ছিল, তার কারণটা আপনি একটু বলবেন? কিঞ্চিত ইতস্তত বোধ করলেন ধীরেন্দ্রবাবু। তিনি বললেন, দেখুন, ওই মনোমালিন্যের উৎপত্তি হয় ওই 3টি মুক্তার জন্য। 3টে মুক্ত? হ্যাঁ, 3টি মহামূল্যবান মুক্তা। আমি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। বেশ, শুনুন তবে। আমার প্রপিতামহ সুরেন্দ্রনারায়ণ রায়ের জন্যই আমাদের বংশের সমৃদ্ধি আরম্ভ হয়। সিপাহী বিপ্লবের সময় তিনি ইংরেজ ফৌজে রসদ বিভাগের পদস্থ কর্মচারী হয়ে পশ্চিম ভারতে গিয়েছিলেন। কিন্তু সেই দেশব্যাপী অশান্তি আর বিশৃঙ্খলার যুগে কি উপায় জানি না, তিনি প্রচুর ধন দৌলতের মালিক হয়ে দেশে ফিরে আসেন। আর তার সংগ্রহের মধ্যে সেই সময় ছিল 3টি অপূর্ব ও অমূল্য মুক্তা। শুনেছি তিনি নাকি তা পেয়েছিলেন কোনো এক ভাগ্যবান নবাবের কাছ থেকে। মুক্তা 3টে আমিও দেখেছি। 2-3টির আকার পায়রার ডিমের মতো, আর একটি ছিল বেশ বড়। তবে তেমন বড় বড় মুক্তা আমি আগে কখনো দেখিনি। আজকের বাজারে তাদের দাম অন্তত 2 থেকে 2.5 লক্ষ টাকা। এই মুক্তা 3টি আমার পিতামহের অধিকারে আসে উত্তরাধিকার সূত্রে। তারপর আমার জ্যাঠামশাই ও আমার পিতা দুজনেই এর দাবিদার হন। কিন্তু জ্যাঠামশাই আমার বাবার দাবি অগ্রাহ্য করে বলেন তার বাবা নাকি ওই 3টি মুক্তা কেবল তাকেই দিয়ে গিয়েছেন। এই নিয়ে প্রথমে মনোমালিন্য, তারপর মুখ দেখা দেখি বন্ধ। বটে, এমন ব্যাপার।
আচ্ছা, সেই মুক্ত তিনটি এখন কোথায় আছে? শুনেছি তো জ্যাঠামশাইয়ের শোবার ঘরে লোহার সিন্ধুকে নাকি ভরা আছে, কিন্তু সে ঘর তো এখন পুলিশের জিম্মায়। এবার সুন্দরবাবু একটা নিষ্ঠুর প্রশ্ন করে বসলেন। তাহলে রবীন্দ্রবাবুর মৃত্যুর ফলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, তাই না? দেখুন মশাই, ওই লাভ লোকসানের হিসাব আমি অত খতিয়ে দেখিনি। কিন্তু পুলিশ তো তা দেখতে বাধ্য। হ্যাঁ, পুলিশের জিম্মায় আছে তো, দেখলে দেখবে। জয়ন্ত এবার সত্যানন্দের মুখের পানে তাকালো, তারপর বলল, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে রবীন্দ্রবাবুর মৃত্যুর জন্য আপনি বড়ই কাতর হয়ে পড়েছেন। এই কি বলছেন জয়ন্তবাবু? কাতর হব না? রবীন্দ্র আর আমি হরিহর আত্মার মতো। বহু সুখ দুঃখের দিন আমাদের একসঙ্গে কেটেছে। তাহলে আপনারা ছিলেন পুরাতন বন্ধু, তাই তো? না, সেটা বললে হয়তো একটু ভুল হবে। রবীন্দ্রর সঙ্গে আমার আলাপটা বছর 4 আগে, কিন্তু ওর সাথে আমার এই ঘনিষ্ঠতা এতটাই নিবিড় ছিল, আপনি পুরাতন বন্ধু বললেও সেটা যে খুব ভুল হবে সে কথা আমি বলতে পারি না। কোথা থেকে যে কি হয়ে গেল জয়ন্তবাবু, কিচ্ছু বলতে পারছি না। আচ্ছা, রবীন্দ্রবাবু কি আপনার সঙ্গে দাবা খেলতে ভালোবাসতেন? হ্যাঁ, ওরে বাবা, দাবা ছাড়া রবীন্দ্র আর কিছু বুঝতই না। আমি এতেই হাকে দাবার ছক পাততো, তারপর বোধহয় বুঝতে বলতো। দাবা ওর ভীষণই প্রিয় ছিল। আচ্ছা, রবীন্দ্রবাবুর মৃত্যুর দিনেও আপনি কি তার সঙ্গে দাবা খেলেছিলেন? আজ্ঞে না, সেদিন তো আমি নিজের বাড়ির বাইরে পাই বাড়াতে পারিনি। কেন? অসুস্থতার জন্যে উদরাময় ভুগছিলাম। কিন্তু সেদিনও অন্য দিনের মতোই সন্ধ্যার সময়ে বা তার একটু পরে রবীন্দ্রবাবু দাবা খেলেছিলেন। প্রশ্ন শুনেই ধীরেন্দ্রবাবু বিরক্ত মুখে বললেন, কেমন করে জানলেন? তার মৃতদেহের সামনেই পাতা ছিল দাবার ছক, আর তখনও গোটা কয়েক ঘুঁটি সেই ছকের ওপর সাজানো ছিল। ও তাই বল, তা হতে পারে। যারা দাবা খেলতে অভ্যস্ত তারা মাঝে মাঝেই আমার নতুন চালের কৌশল আবিষ্কার করার জন্য একা একাই ছকে গুটি সাজিয়ে বসে থাকে। এতে আর নতুন কি? ঠিক, সেটা আমিও জানি। আচ্ছা, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। সুন্দরবাবু প্রথমে বাড়ির একতলার সর্বত্রটা ঘুরে ঘুরে দেখলেন, তারপর দ্বিতল, সেখানে আবার 4খানা বসবাসযোগ্য ঘর রয়েছে। তারপর পায়খানা, গোসলখানা, সবই ধীরে ধীরে ঘুরে ঘুরে তিনি দেখলেন। একটা মজার জিনিস চোখে পড়ল। বাইরের দিকে এক ফালি বারান্দা থেকে লোহার ঘোরানো সিঁড়ি নিচের একটা সুড়ি গুলির ভিতর নেমে গেছে। জয়ন্ত সেটা দেখে শুধল, আচ্ছা, এই সিঁড়িটা কি ম্যাথরদের ব্যবহারের জন্য? ধীরেন্দ্র বলল, হ্যাঁ, এই সিঁড়িটি ওরাই ব্যবহার করে। আচ্ছা, এই নিচের যে সুড়ি গলিটা আছে সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে? ওই যে বাড়ির বাইরেকার হাতায়। কোনো লোক যদি সদর দরজার বদলে ওই সুড়ি গলি দিয়ে ঘোরানো সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে, তাহলে বাড়ির লোকজন দেখতে পাবে না, তাই নয় কি? হ্যাঁ, সে তো কোনোভাবেই দেখা সম্ভব না। দোতলার ছানবিন শেষ, এরপর ত্রিতল। রবীন্দ্রবাবুর শয়নকক্ষ সেখানেই ছিল। তালা বন্ধ দরজার চাবি ছিল পুলিশের কাছে। দরজা খুলে সকলেই প্রবেশ করল। একটা মাঝারি আকারের ঘর, একদিকে খাট, ড্রেসিং টেবিল, আর অন্যদিকে একটা আলমারি। একটা ভারী সেকেলে ডালা দেওয়া লোহার সিন্দুকও দেখা গেল। খান 2 চেয়ার
আর কার্পেট মোড়া মেঝের উপর ছোট বিছানা পাতা, গুটি 2 তাকিয়া। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু মেঝের বিছানার একাংশে একটা তাকিয়ার উপর রয়েছে শুকনো রক্তের ছোপ। বিছানার মাঝখানে একটা দাবার ছক, তার উপরে এবং আশেপাশে কতগুলো গুটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুন্দরবাবু বললেন, দীনেন্দ্র বাবু, এইবার আপনি সিন্দুক খুলে মুক্ত টুক্ত কি আছে বার করে দেখুন। আমরা এখনো সিন্দুক পরীক্ষা করিনি। এই নিন রবীন্দ্রবাবুর চাবির গোছা, এটা লাশের পাশেই পাওয়া গিয়েছে। সাবধান দীনেন্দ্রবাবু, আপনি কিন্তু সিন্দুকের হাতলে হাত দেবেন না। আমাকে বরং চাবিটা দিন, আমি সিন্দুক খুলছি। সুন্দরবাবু কি যেন একটা বেশ প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু জয়ন্তীর চোখের ইশারা দেখেই তার মুখ বন্ধ হয়ে গেল। সিন্দুকের মধ্যে তথাকথিত একটিও মুক্ত আবিষ্কৃত হলো না। পরিবর্তে পাওয়া গেল এক তারা দলিল দস্তাবেজ, অন্যান্য কাগজপত্র, 100 টাকার 12খানা নোট, কতগুলো পুরাতন মোহর আর কিছু খুচরো টাকাও ছিল ওর মধ্যে। ধীরেন্দ্রবাবু বলে, কি আশ্চর্য! তাহলে মুক্তাগুলো কে নিল? কি আবার নেবে বাবা? তোমার জ্যাঠা ছেলের সুখে আত্মঘাতী হয়েছেন। বাইরে তো কেউ এখানে আসেনি। চুড়েলে কি অতগুলো টাকা মোহর সিন্ধুকের ভিতরেই ফেলে রেখে যেত? ঠিক কথা। পায়রার ডিমের মতো ডাগর মুক্ত যদি রূপকথার অশ্বডিম্ব না হয়, তাহলে সেগুলো অন্য কোথাও লুকোনো আছে, খুঁজে দেখতে হবে। সুন্দরবাবুর গা টিপে দিয়ে জয়ন্ত বাইরে এসে দাঁড়াল। তার পিছু পিছু গিয়ে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, আবার গা টেপাটিপি কেন? তোমার আবার কি গুপ্ত কথা? সিন্দুকের হাতলে কারুর আঙুলের ছাপ পাওয়া যায় কিনা সেটা একটু পরীক্ষা করে দেখুন। মানে? আরে মানে না হয় পরে বুঝবেন, করেই দেখুন না। এর ঠিক 2 দিন পর দূরাভাসের মধ্যস্থতায় শ্রুতিগোচর হলো থানায় বিরাজমান সুন্দরবাবুর সেই উত্তেজিত কণ্ঠস্বর। হ্যালো, শোনো জয়ন্ত, তুমি যা বলেছো তাই। আমি আবার কি বলেছি? এই রবীন্দ্রনারায়ণ রায় আত্মহত্যা করেননি। ও এই ব্যাপার। তা আপনি যদি আপনার নবীন সহকারীর ওপর অতটা নির্ভর না করতেন আর একটু মাথা ঘামাতেন, তাহলে সেটা আপনিও বুঝতে পারতেন। কিন্তু আমি তোমার চেয়েও বড় একটা আবিষ্কার করেছি। আরে কংগ্রাচুলেশন, আপনাকে অভিনন্দন দিচ্ছি। তারপর থেকে আমার অবস্থা হয়েছে কিরকম জানো? যাকে বলে একেবারে সসেমিরা। এই রে, একেবারে সসেমিরা? এ তো ভাবনার কথা। সব শুনলে তোমারও আক্কেল গুরুম হয়ে যাবে। এই রে, আক্কেল গুরুম হয়ে যাবে? কি মুশকিল। ফোন ছেড়ে তাড়াতাড়ি থানায় এসো। যথা আজ্ঞা হুজুর। দেখা হচ্ছে। থানায় গিয়ে জয়ন্ত দেখল সুন্দরবাবু তখনও উত্তেজিত ভাবেই ঘরের ভিতর পদচালনা করছেন। কই হে সুন্দরবাবু, আপনার অতিথি হাজির। এবার একটু সন্দেশ টন্দেশ পরিবেশন করুন। আরে এসেছো, বসো বসো। রবীন্দ্রবাবু যে আত্মহত্যা করেননি সেটা তুমি কেমন করে ধরতে পারলে? আগে সেই কথা বলো দেখি। আপনি যখন ছবিটা দিলেন, প্রথমেই দেখলাম মৃতের ডান হাতে রয়েছে হাতঘড়ি। কোনো কোনো খামখেয়ালি ব্যক্তি মাঝে মধ্যে ডান হাতে হাতঘড়ি পরে বটে, কিন্তু সেটা নেহাতি ব্যতিক্রম। সাধারণত যারা ন্যাটা হয়, মানে ডান হাতের কাজ বাম হাতে সারে, তারাই হাতঘড়ি ব্যবহার করে ডান হাতে। অতএব আমি ধরেই নিলুম যে রবীন্দ্রবাবু ন্যাটা। সেক্ষেত্রে বাম হাতে রিভলভার নিয়েই তার আত্মহত্যা করবার কথা, কারণ তার ডমিনেন্ট হ্যান্ড তো ছিল বাঁ হাত, কিন্তু রিভলভার ছিল ডান হাতে। সেটা দেখেই প্রথম আমার মনে একটা সন্দেহ জাগে।
কিন্তু তা নেহাত সামান্য সন্দেহ, বিশেষ উল্লেখযোগ্য বলে আমার মনে হয়নি। বেশ, বুঝলাম। তারপর আমি লক্ষ্য করলুম যে মৃতের সামনে দাবা খেলবার ছক। যে ব্যক্তি আত্মহত্যার জন্য প্রস্তুত, তার মনের অবস্থা হয় ভয়ানক অস্বাভাবিক। তার দাবা খেলবার বা নতুন কোনো দাবার চাল আবিষ্কার করবার শখ কিছুতেই হতে পারে না। রবীন্দ্রবাবু নিশ্চয়ই সেদিন সহজ আর স্বাভাবিক মনেই কারোর সঙ্গে দাবা খেলায় নিযুক্ত হয়েছিলেন। আত্মহত্যার কোনো ইচ্ছাই তার ছিল না। সুতরাং তোমার সন্দেহ দৃঢ়তর হলো, তাই তো? অ্যাবসলিউটলি রাইট ইউ আর। তারপর রিভলভার আর বুলেট দেখেই আমি নিঃসন্দেহে বুঝলুম যে এটা আত্মহত্যার মামলা নয়, এটা নরহত্যার মামলা। রবীন্দ্রবাবুর হাতে যে রিভলভার পাওয়া গেছে সেটা 22 ক্যালিবারের ছোট্ট রিভলভার। তার থেকে 38 ক্যালিবারের বুলেট নির্গত হওয়া একেবারেই অসম্ভব। অর্থাৎ যে বুলেটটা রবীন্দ্রবাবুর মৃত্যুর কারণ, সেটা বেরিয়েছে কোনো 38 ক্যালিবারের রিভলভার থেকে। তাহলে হত্যার কারণ চুরি? সে বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে তুমি একটা কথা বলো, সিন্ধুকের ভেতর থেকে টাকার মোহরগুলি চুরি যায়নি কেন? আমাদের এই খুনি চোর মহাশয় কিন্তু অত্যন্ত চতুর। সে প্রথম থেকেই বোকা বানিয়ে পুলিশকে ভুল পথে চালাতে চাইছিল। যে লাভ করতে চায় তিনটি মহামূল্যবান মুক্ত, তার কাছে কয়েকশো টাকা খুবই তুচ্ছ বিষয়। সে বুঝেছিল পুলিশি তদন্ত যদি এড়াতে হয়, তাহলে ঘটনাটাকে এমনভাবে সাজাতে হবে যাতে মনে হয় এটা একটা সাধারণ আত্মহত্যা। তাই রবীন্দ্রবাবুর হাতে তার নিজের রিভলভারটাই সে গুজে দেয়, আর টাকা পয়সা ঘটনাস্থলেই ফেলে আসে। তাড়াহুড়োতে আমাদের এই ব্যক্তিটি ভুলেই যায় যে ন্যাটা রবীন্দ্রনাথ বাবুর ডান হাতে রিভলভার থাকতে পারে না। বিশেষত সেটা যদি 22 ক্যালিভারের রিভলভার হয়, তাহলে তো আরোই নয়। এছাড়াও খুনির আরো মস্ত একটা ভুল হয়েছে। সে দাবার ছক আর ঘুঁটিগুলো তুলে রেখে যায়নি। অধিকাংশ হত্যাকাণ্ডেই এমনই সব ছোটখাটো ত্রুটি থেকে যায়, তাই হত্যাকারী শেষ রক্ষা আর করতে পারে না। একটা কথা ইংরেজিতে প্রচলিত আছে, এভরি কিলার লিভস এ ট্রেস। জয়ন্ত, অনেক কথাই তো তুমি ভেবে দেখেছ, কিন্তু তুমি কি বলতে পারো হত্যাকারী কে? যদি বাড়ির লোকেদের কথা আপনি বিশ্বাস করেন, তাহলে সেই দিন বাইরে থেকে কোনো লোক সেই বাড়িতে আসেনি, কিন্তু রবীন্দ্রবাবু পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দাবা খেলেছেন। তার স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি। এখন আমাদের খুঁজে দেখতে হবে সেই খেলোয়াড় ব্যক্তিটি কে। আমি জানি সে কে। জয়ন্ত সবিস্ময়ে বলল, হ্যাঁ, আপনি জানেন? নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার আগে আমি তাকে আবিষ্কার করেছি। বহুত খুব লাজবাব। কিন্তু সে ব্যক্তিটিকে? সে বাড়ির কেউ নয়। দীনেন্দ্র? না। সত্যানন্দ? সেও নয়। তবে কে সে? তার নাম হলো নফরচন্দ্র প্রামাণিক। স্তব্ধভাবে স্থির হয়ে রইল জয়ন্ত। একটা নির্বাত নিষ্কম্প দীপশিখার মতো অবস্থা এখন তার, কিন্তু মস্তিষ্ক চালনা করতে লাগলো দুরন্ত গতিতে। তারপর ধীরে ধীরে সে বলল, বুঝেছি। আপনার এই আবিষ্কারের মূলে আছে আমারই অভিভাবন। অভিভাবন? সে আবার কি চিজ? সত্যি সুন্দরবাবু, আপনাকে নিয়ে আর পেরে উঠলুম না। সাজেশন শব্দটার বাংলা পরিভাষা হচ্ছে অভিভাবন। মাথায় থাক আমার বাংলা পরিভাষা, এর চেয়ে ইংরেজি ভালো। কিন্তু আমার আবিষ্কারের সঙ্গে তোমার সাজেশনের সম্পর্ক কি? তা আমি কি আপনার কাছে প্রস্তাব করিনি
যে রবীন্দ্রবাবুর লোহার সিন্ধুকের হাতলটা আঙুলের ছাপের জন্য পরীক্ষা করা হোক? তা করেছিলে? সেটা করা হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, সে তো করা হয়েছিল। আর তারই ফলে আপনি তথাকথিত নফরচন্দ্র প্রামাণিক নামের ব্যক্তিকে আবিষ্কার করেছেন, কি তাই তো? ভায়া হে, তোমার উপরে টেক্কা মারা অসম্ভব দেখছি। হ্যাঁ ঠিক তাই। সিন্ধুকের হাতলে যে আঙুলের ছাপ ছিল, পুলিশের ফাইলে সেই আঙুলের ছাপের জোড়া পাওয়া গেছে। সেই ছাপ হচ্ছে নফরচন্দ্র প্রামাণিকের। তা ওই মহাপুরুষের পরিচয়টা কি? অতিশয় চিত্ত উত্তেজক। পুলিশের কাছে রক্ষিত অপরাধীদের ইতিহাস দেখি 7 বছর আগে নফরচন্দ্র একটা খুনের মামলায় জড়িয়ে পড়ে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে খালাস পায়। তারপর বছরে দুটো খুন আর অর্থ লুণ্ঠন করে সে আবার অভিযুক্ত হয় রাহাজানির মামলায়। বিচারে তার প্রতি 15 বছরের কারাবাসের হুকুমও হয়, কিন্তু 5 বছর আগে সে জেল ভেঙে পালিয়ে যায়। সেই থেকেই নফরচন্দ্র ফেরার। যে তাকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দিতে পারবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তা আপনি কি তাকে দেখেছেন নাকি? না, তার কোনো মামলাই আমার হাতে আসেনি। তা নফরচন্দ্র যখন দাগি আসামি, আপনাদের রেকর্ডে তো তার ফটো থাকবে। হ্যাঁ আছে বই কি, এই নাও। শ্বশ্রু গুম্ফহীন এক সাধারণ চেহারার লোক। সুশ্রী বা কুশ্রী কিছুই বলা যায় না, কেবল জোড়া ভুরুর তলায় 2 চক্ষু দিয়ে ফুটে বেরোচ্ছে যেন ক্রূরতার আভাস। বয়স হবে এই 40-42। সুন্দরবাবু একটা অভিযোগপূর্ণ স্বরে বললেন, বুঝলে ভায়া, আত্মহত্যার মামলা হয়ে দাঁড়ালো নরহত্যার মামলা। তার সঙ্গে এলো আবার 3টে হত্যাকাণ্ডের নায়ক ফেরারি নফরচন্দ্রের মামলা। বাপরে, এখন এই ডবল মামলার হামলা একলা সামলাই কেমন করে? এই নফরের মতো ধরিবাজের পাত্তা পাওয়া কি সোজা কথা বলো? পুলিশের কেউ যা পারেনি আমি তা পারবো কেমন করে? তীক্ষ্ণ নেত্রে নফরচন্দ্রের ফটোর দিকে তাকিয়ে জয়ন্ত বলল, সুন্দরবাবু, আপনার বকবকানি একটু থামান। এখানে স্বচ্ছ কাগজ আছে? স্বচ্ছ কাগজ? ওটা আবার কি? ইংরাজিতে যাকে বলে ট্রেসিং পেপার। মরছি নিজের জ্বালায়। এখন তোমার ওই সব ছাকা বাংলা বলি ভালো লাগছে না। কেন সোজাসুজি বলতে পারো না কি ট্রেসিং পেপার চাই? তা থাকবে না কেন? কিন্তু ও জিনিস নিয়ে তোমার আবার কি হবে? একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন না, সব দেখতে পাবেন। জয়ন্তের অল্প স্বল্প ছবি আঁকার হাত ছিল। সুন্দরবাবুর দিকে পিছন ফিরে বসে ফাউন্টেন পেন এবং একটা ট্রেসিং পেপারের সাহায্যে সে ফটো থেকে ওই নফরচন্দ্রের একখানা হুবহু প্রতিলিপি তুলে নিল। তারপর সেই নকল করা মুখের উপরে যথাস্থানে এঁকে ফেলল লম্বা চুল, কালো চশমা আর ঘন গুপদাড়ি। সুন্দরবাবু বিরক্তভাবে বললেন, আরে গেল, ও আবার কি ছেলে মানুষই হচ্ছে শুনি। সুন্দরবাবু, এবার দেখুন দেখি এই লোকটিকে কি চেনেন? সুন্দরবাবু প্রথমে নিতান্তই অবজ্ঞা ভরি ছবিখানার দিকে দৃষ্টিপাত করল। তারপর ধীরে ধীরে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। তিনি চমৎকৃত কণ্ঠে বলে উঠলেন, আরে আরে, এই যে রবীন্দ্রবাবুর বন্ধু সত্যানন্দ বসুর মুখ। ছবিতে আঁকা মুখে লম্বা চুল, কালো চশমা আর গোফদারি বসিয়ে দিতেই নফরচন্দ্রের মূর্তির ভেতর থেকে আত্মপ্রকাশ করলেন সত্যানন্দ স্বয়ং। এমন যে হবে আমি তা আগে অনুমান করেছিলাম। আমি নফরকে চিনতুম না, তার আত্মজীবনী সম্পর্কেও আমি ওয়াকিবহাল ছিলাম না। তবে এই মামলার সমস্ত কিছু দেখে শুনে সবচেয়ে বেশি আমি যার উপর সন্দেহ করেছিলাম সে ছিল সত্যানন্দ। চেহারার রকম ফের করে নাম ভারিয়ে সে পুলিশের চোখে ধুলো দিয়েছিল। বহাল তবিয়তে হতভাগ্য রবীন্দ্রবাবুর সঙ্গে সে ভাবও জমিয়ে ফেলেছিল। প্রথম থেকেই তার কুদৃষ্টি ছিল ওই 3টে মুক্তোর ওপর, সকলের অগোচরে।
সুরিপথ ধরে ম্যাথরের সিঁড়ি বেয়ে সে উপরে ওঠে এবং তার পাপ কার্যটি সিদ্ধি হলেই আবার অদৃশ্য হয়ে যায়। কিন্তু এইবার আমরা তার মুখোশটা একদম টেনে ছিঁড়ে ফেলব। নফরচন্দ্র এখনো আমাদের নাগালের মধ্যেই আছে, কারণ সে তো সন্দেহ করতে পারেনি যে আমরা তাকে সন্দেহ করছি। সুতরাং আর এক মুহূর্ত দেরি করা যাবে না। উঠুন, জাগুন এবং ছুটুন নফরচন্দ্র ওরফে সত্যানন্দের আস্তানার দিকে। তথাস্তু তথাস্তু তথাস্তু। নফর ওরফে সত্যানন্দর বাড়ির চারিদিকে পুলিশের পাহারা বসিয়ে দিল সুন্দরবাবু। তারপর সদরে করা নাড়তে নাড়তে সুন্দরবাবু ডাকলেন, সত্যানন্দ বাবু, সত্যানন্দ বাবু। বারান্দায় উকি মারল সত্যানন্দের মুখ। পুলিশ দেখে তার ভাবান্তর হয়েছে বলে তো মনে হলো না। বেশ সহজ স্বরেই শুধল, আরে, অধীনের গোদামখানায় আপনারা যে? মামলা সংক্রান্ত একটা কথা জানতে এসেছি। বেশ করেছেন, বেয়ারা গিয়ে দরজা খুলে দিচ্ছে, সোজা উপরে চলে আসুন। দোতলার ঘরের ভিতরে প্রবেশ করলেন সুন্দরবাবু, তারপর জয়ন্ত, তারপর আরো দুইজন পুলিশ কর্মচারী। ঘরের মাঝখানে দাঁড়িয়ে সত্যানন্দ হাসি মুখে বলল, এ কি, আপনার দাঁড়িয়ে লইলেন যে? বসুন বসুন। আচ্ছা, বসতে বলিনি বলে কি বসবেন না? অনুগ্রহ করে সকলে আসুন, গ্রহণ করুন। বসুন। না না, বসবার সময় নেই। কিন্তু আপনারা কি জরুরি কথা জানতে চান বলো তো? যা বলবার সব তো আগেই বলেছি। কিন্তু একটা কথা বলেননি। কি বলুন তো? আপনি নফরচন্দ্র নামটা ত্যাগ করলেন কেন? এই প্রশ্ন করবার ঠিক পর মুহূর্তে সুন্দরবাবুর বক্ষের উপর যেন নিক্ষিপ্ত হলো দুর্যোধনের মহাগদা। আচম্বিতে নফরচন্দ্র অত্যন্ত ক্ষিপ্র গতিতে সুন্দরবাবুর বুকের ঠিক মাঝখানটায় পদাঘাত করল। বপুষ্মান সুন্দরবাবুর দেহ গিয়ে ঠিকরে পড়ল জয়ন্তের উপর, আর সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে আগ্নেয় আশ্রের গর্জন এবং গুরুভার দেহপতনের শব্দও শোনা গেল। মেঝের উপর অল্প ছটফট করতে করতে নফরচন্দ্র ওরফে সত্যানন্দের মূর্তি যেন নিশ্চেষ্ট ও একেবারে আড়ষ্ট হয়ে গেল। তার কপাল থেকে ঝলকে ঝলকে বের হতে লাগলো ঘন কালো রক্ত। সুন্দরবাবু আফসোস করে বলে উঠলেন, হায় 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 হায়, এই নফরা আমাকে লাথি মেরো ফাঁকি দিলে। বেটাকে ফাঁসি কাটে তোলা খাওয়াতে পারলুম না। ছি জয়ন্ত, ওকে তোমার বাধা দেওয়া উচিত ছিল। জয়ন্ত হেসে বলল, উচিত তো ছিল, কিন্তু আপনি এমন কমলির মতন আমাকে জড়িয়ে ধরেছিলেন যে আমার অবস্থা তখন ন যজৌ ন তস্থৌ। তবে আপনার একুল ওকুল দুকুলি নষ্ট হয়নি। নফরচন্দ্রের লাশ যদি দাখিল করতে পারেন, তাহলেও আপনার ভাগ্যে লাভ হবে পুরস্কারের ৫০০ মুদ্রা। পুরস্কারের কথা মনে হতেই সুন্দরবাবু এক মুখ হাসি দিলেন। তারপর বুকের উপর হাত বুলোতে বুলোতে বললেন, নফরা তো পটল তুলল, কিন্তু রবীন্দ্রবাবুর মুখ তো তিনটে কোথায় লুকিয়ে রেখে গেল। আশা করি এখানে খানা তল্লাশ করলেই আপনি মুক্ত উদ্ধার করতে পারবেন। আর নফরের হাতের ওই রিভলভারটা একবার লক্ষ্য করুন, 38 ক্যালিবার। আমার বিশ্বাস রবীন্দ্রবাবু মারা পড়েছেন ওই রিভলভারের বুলেটে। শুনছিলেন অন্তিম চাল। আমাদের আজকের গল্পে জয়ন্তের ভূমিকায় রুহুন, সুন্দরবাবুর কণ্ঠে অরুণাভ, ধীরেন্দ্র বাবুর চরিত্রে সম্রাট, সবশেষে গল্পের সূত্রধার, গল্পকথক এবং সত্যানন্দ বাবুর ভূমিকায় আমি অনিল। আমাদের পুরো গল্পটায় আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে সম্রাট রায়। আমাদের নিবেদন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন,
এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিই।